এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় সেমিস্টারের যে ভাষা এবং সংস্কৃতির যে চ্যাপ্টার রয়েছে, ভাষা ও সংস্কৃতির যে চ্যাপ্টার, সেখান থেকে ভাষার লাস্ট চ্যাপ্টার অর্থাৎ শব্দার্থ তত্ত্ব সম্পর্কে। শব্দার্থ তত্ত্বের যাবতীয় সম্ভাব্য এমসিকিউ নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। শব্দার্থ তত্ত্ব সম্পর্কিত ডিটেল আলোচনা, তার নোটস পত্র এবং এমসিকিউ আরো অভ্যাস প্র্যাকটিস করার জন্য, আরো এমসিকিউ পেতে হলে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। চলো প্রথম প্রশ্নে আসি। বলা হয়েছে এক শব্দের সঙ্গে আরেক শব্দের বা শব্দগুচ্ছের যে সম্পর্ক তাকে কি বলা হয়? ক বাক্য, খ স্বনিম, গ শব্দার্থ, নাকি ঘ সুর তরঙ্গ। এক শব্দের সঙ্গে আরেক শব্দের বা শব্দগুচ্ছের যে সম্পর্ক তাকে বলা হয় শব্দার্থ। একটি শব্দ তার সঙ্গে অন্য শব্দের সম্পর্ককেই বলা হয় শব্দার্থ। শব্দার্থের ভাগ হলো ক দুটি, খ তিনটি, গ চারটি, নাকি ঘ পাঁচটি। শব্দার্থের ভাগ হলো দুটি। ক দুটি, শব্দার্থের ভাগ দুটি। কি কি? একটি হলো সাধারণ অর্থ, অন্যটি হলো নিদর্শন। শব্দার্থের ভাগ তাহলে দুটি, সাধারণ অর্থ এবং নিদর্শন। পরের প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটিকে বলা হয় ক ব্যঞ্জনা, খ নিদর্শন, গ সাধারণ অর্থ, নাকি ঘ বিশেষ অর্থ। শব্দার্থের যে প্রথম ভাগ তাকে বলা হয় সাধারণ অর্থ। গ সাধারণ অর্থ। শব্দার্থের প্রথম ভাগকে বলা হয় সাধারণ অর্থ। পরের প্রশ্ন, অভিধানে আমরা শব্দের যে অর্থ পাই সেটি হলো ক ব্যঞ্জনা, খ সাধারণ অর্থ, গ নিদর্শন, নাকি ঘ খণ্ডিত অর্থ। একটা অভিধান মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিকশনারি। অভিধান বা ডিকশনারিতে আমরা শব্দের যে অর্থ পাই সেটা কি ধরনের অর্থ? ব্যঞ্জনা, সাধারণ অর্থ, নিদর্শন, নাকি খণ্ডিত অর্থ। অভিধানে শব্দের যে অর্থ থাকে সেটি ওই শব্দার্থের যে প্রথম ভাগ অর্থাৎ সাধারণ অর্থ সেটি। তাহলে এখানে উত্তর হবে অভিধানে আমরা শব্দের যে অর্থ পাই তা হলো খ সাধারণ অর্থ। পরের প্রশ্ন, দুটি শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বলা হয়। দুটি শব্দ, তাদের মধ্যে শব্দের সমার্থকতা মানে একই রকম অর্থ না বুঝিয়ে একটিকে অন্যটির বিপরীত ভাবে প্রকাশ করা হলে তাকে বলা হয় ক সমার্থকতা, খ বিপরীতার্থকতা, গ ব্যাপকার্থকতা, নাকি ঘ কোনোটিই নয়। এটা খুব ইজি, তোমরা নিজেদের একদম স্বাভাবিক বুদ্ধি দিয়ে প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারবে যে দুটি শব্দের মধ্যে যদি অর্থের বৈপরীত্য থাকে তাকে বলা হবে বিপরীতার্থকতা। তাহলে দুটি শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বলা হবে খ শব্দের বিপরীতার্থকতা। বিপরীত শব্দের যেটা আমরা ছোটবেলা থেকে শিখি, বিপরীতার্থক শব্দ লেখো, সেই বিপরীতার্থকতা মানে হলো দুটি শব্দের মধ্যে অর্থের পার্থক্য। ফল শব্দটি আম শব্দের বা ফল শব্দটি আম শব্দার্থের ক সমার্থকতা, খ বিপরীতার্থকতা, গ ব্যাপকার্থকতা, নাকি ঘ ব্যঞ্জনা। ফল শব্দটি আসলে এখানে ফল শব্দটি এই যে আম এই শব্দের ব্যাপকার্থকতা। গ নম্বর ব্যাপকার্থকতা। কেন? ফল এই শব্দটির মধ্যে আম যে এক প্রকার ফল সেই অর্থটাও নিহিত রয়েছে। অর্থাৎ আমের অর্থ কি? আম এক ধরনের ফল, আর ফল বলতে আমরা বুঝি এই যে আম, জাম, কাঁঠাল, পেঁপে ইত্যাদি নানান রকম ফলকে। তাহলে আম একটা ছোট্ট যে শব্দ, সেই শব্দটার অর্থ ফল যদি করি আমরা, ফল বিশেষ, তাহলে সেই ফল বলতে আমের একটা ব্যাপক অর্থকে বোঝানো হয়। তাহলে একটা শব্দের অর্থ অন্য শব্দের মধ্যে নিহিত রয়েছে। ফল শব্দের মধ্যে আম শব্দের অর্থ নিহিত আছে, তাই এটাকে বলবো আমরা ব্যাপকার্থকতা। ব্যাপক অর্থে ফল, আম বলতে আমরা এক ধরনের ফলকে বুঝি।
পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ক অর্থাগার, খ রত্নাগার, গ সংগ্রহশালা নাকি ঘ অভিধান। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। অর্থাৎ থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যদি পরীক্ষায় আসে তাহলে উত্তর হবে রত্নাগার। আধুনিক থিসরাসের জনক কাকে বলা হয়? ক স্যামুয়েল ওয়েসলি, খ মিখাইল বাখতিন, গ পিটার মার্ক রজেট নাকি ঘ উইলিয়াম জোন্স। আধুনিক থিসরাসের জনক বলা হয়। থিসরাস কি? থিসরাস ব্যুৎপত্তিগত অর্থ থিসরাসের এক রত্নাগার, কিন্তু থিসরাস হলো এক ধরনের অভিধান যেখানে বর্ণানুক্রমিক ভাবে শব্দগুলো সাজানো থাকে না, মানে অ দিয়ে যত বর্ণ আছে সেগুলোর মানে বলা হলো, তারপরে আ দিয়ে শুরু হলো, এইরকম ভাবে থাকে না, বিষয় অনুযায়ী শব্দগুলো সাজানো থাকে। বিষয় অনুযায়ী, যেমন ধরো ফল, ফুল, এইভাবে বিষয়গুলো সাজানো, বিষয় অনুযায়ী শব্দ এবং তাদের অর্থ সাজানো থাকে। থিসরাসও হলো এক ধরনের অভিধান। আধুনিক থিসরাসের জনক বা আধুনিক থিসরাসের জন্ম যার হাত ধরে, তিনি হলেন ক স্যামুয়েল ওয়েসলি, খ মিখাইল বাখতিন, গ পিটার মার্ক রজেট নাকি ঘ উইলিয়াম জোন্স। আধুনিক থিসরাসের জনক গ পিটার মার্ক রজেট। আধুনিক থিসরাসের জনক হলেন পিটার মার্ক রজেট। পরের প্রশ্ন, পিটার মার্ক রজেটের যে থিসরাস সেটি প্রকাশিত হয়েছিল 1805 খ্রিস্টাব্দে, খ 1852 খ্রিস্টাব্দে, গ 1880 খ্রিস্টাব্দে নাকি ঘ 1950 খ্রিস্টাব্দে। পিটার মার্ক রজেটের যে থিসরাস, অর্থাৎ যিনি আধুনিক থিসরাসের জনক, তার রচিত থিসরাস সেটি প্রকাশিত হয়েছিল খ নম্বর 1852 খ্রিস্টাব্দে। পিটার মার্ক রজেটের যে থিসরাস সেটি প্রকাশিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে, কিন্তু একটা জিনিস এখানে একটু মনে রেখো, পিটার মার্ক রজেটের এই থিসরাস এটি রচিত হয়েছিল বা এর রচনাকাল যদি আসে তাহলে কিন্তু 1805 খ্রিস্টাব্দ। থিসরাসের রচনাকাল, পিটার মার্ক রজেটের থিসরাসের রচনাকাল যদি আসে তাহলে সেটি 1805 খ্রিস্টাব্দ। যদি পিটার মার্ক রজেটের থিসরাস প্রকাশিত হয়েছিল কত সালে আসে তাহলে সেটা কিন্তু 1852 খ্রিস্টাব্দ। তাহলে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নিয়ে তারপরেই উত্তর করবে। পরের প্রশ্নে যাব, শব্দার্থ পরিবর্তনের মূল কারণ। শব্দার্থ পরিবর্তনের মূল কারণ ক 8টি, খ 7টি, গ 5টি নাকি ঘ 3টি। শব্দার্থ বা শব্দের অর্থ পরিবর্তিত হয় যতগুলি কারণে, সেই কারণগুলির সংখ্যা 3টি। তাহলে ঘ অপশনটি ঠিক হবে, হলো 3টি। শব্দার্থ পরিবর্তনের মূল কারণ হলো 3টি। কি কি এই 3টি মূল কারণ? একটিকে বলা হয় শব্দার্থের সংকোচন বা সংকোচ, 2 শব্দার্থের প্রসার, আর 3 শব্দার্থের রূপান্তর। একটি শব্দার্থের সংকোচ মানে শব্দের অর্থটা আগে আরো ব্যাপক ছিল, বর্তমানে সেটা সংকুচিত হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, যেটা দিয়ে, যে শব্দটা দিয়ে আর অনেক ব্যাপক কিছুকে বোঝানো হতো, এখন ততখানি ব্যাপকভাবে সেই জিনিসটিকে বোঝানো হয় না, ছোট কোনো কিছুকে বোঝানো হয়। শব্দের প্রসার বলতে যেটা দিয়ে আগে ছোট কোনো কিছুকে বোঝানো হতো, এখন সেটা প্রসারিত হয়ে আরো বড় কিছুকে বোঝানো হয়। আর রূপান্তর বলতে একটা বোঝানো হতো, প্রাচীনকালে একরকম বোঝানো হতো ওই শব্দ দিয়ে, কিন্তু বর্তমানকালে একেবারেই অন্যরকম কিছু একটা বোঝানো হয়। এই হলো শব্দার্থ পরিবর্তনের কারণ। তো শব্দার্থ পরিবর্তনের মূল কারণ কিন্তু 3টি। শব্দের সংকোচ মানে শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার এবং শব্দার্থের রূপান্তর। পরের প্রশ্ন, গাং শব্দের আদি অর্থ গঙ্গা, পরিবর্তিত অর্থ যে কোনো নদী। এটি ক শব্দার্থের সংকোচ, খ শব্দার্থের প্রসার, গ শব্দার্থের রূপান্তর নাকি ঘ বিপরীতার্থকতা। গাং শব্দের আদি অর্থ মানে অনেক প্রাচীন, আগেকার অর্থ ছিল শুধুই গঙ্গা। গাং শব্দের দ্বারা অনেক আগে বোঝানো হতো শুধুই গঙ্গা নদীকে। পরবর্তীকালে গাং বলতে বোঝানো হয় যে কোনো নদীকেই। তাহলে গাং এই শব্দের যে অর্থ, পরিবর্তিত অর্থটি, সেটা কি ধরনের পরিবর্তন হয়েছে, শব্দার্থের কি ধরনের পরিবর্তন হয়েছে? এটি শব্দার্থের সংকোচ ঘটেছে, প্রসার ঘটেছে, শব্দার্থের রূপান্তর ঘটেছে নাকি এটি বিপরীতার্থকতা? গাং শব্দের আদি অর্থ গঙ্গা, পরিবর্তিত অর্থ যে কোনো নদী। এখানে
এখানে শব্দার্থের যে পরিবর্তন ঘটেছে সেটি হলো শব্দার্থের প্রসার ঘটেছে। তাহলে এখানে উত্তর হবে খ, শব্দার্থের প্রসার। গাং শব্দের আদি অর্থ গঙ্গা, পরিবর্তিত অর্থ যে কোনো নদী, এটি শব্দার্থের প্রসার। পরের প্রশ্ন, মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু, পরিবর্তিত অর্থ হরিণ, এটি ক শব্দার্থের সংকোচ, খ শব্দার্থের প্রসার, গ শব্দার্থের রূপান্তর, নাকি ঘ অর্থান্তর ভুক্তি। মৃগ শব্দের আদি অর্থ, মৃগ বলতে আগেকার দিনে বোঝানো হতো বন্য জন্তু, যে কোনো বন্য জন্তুকে বলা হতো মৃগ। কিন্তু বর্তমানে কি বলা হয়, প্রচলিত এখনকার যে বর্তমান পরিবর্তিত অর্থ, সেখানে মৃগ বলতে আমরা শুধু একটি পশুকে বুঝি, একটি বন্য পশুকে বুঝি, যার নাম হরিণ। তাহলে এখানে শব্দার্থের যে পরিবর্তন হলো সেটা কি রকম পরিবর্তন? শব্দার্থের সংকোচন হলো, প্রসারণ হলো, শব্দার্থের পরিবর্তন রূপান্তর ঘটে গেল, নাকি অন্য আর কিছু হলো? তাহলে মৃগ শব্দের আদি অর্থ বন্যজন্তু, পরিবর্তিত অর্থ হরিণ, এটি ক শব্দার্থের সংকোচ। এর উত্তর হবে শব্দার্থের সংকোচ। এখানে যে ব্যাপক অর্থে মৃগ শব্দটি ব্যবহার করা হতো, বর্তমানে সেই ব্যাপক অর্থটাকে না বুঝিয়ে এখন সেটাকে অনেক ছোট করে বোঝানো হয়। মৃগ শব্দের দ্বারা একটি মাত্র পশু অর্থাৎ হরিণকেই বোঝানো হচ্ছে, তাই এখানে আসলে শব্দার্থের সংকোচ ঘটেছে। পরের প্রশ্ন, উজবুক শব্দের আদি অর্থ উজবেক জাতির লোক, পরিবর্তিত অর্থ বোকা, এটি শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের রূপান্তর, নাকি কোনোটিই নয়? উজবুক এই শব্দ আমরা ব্যবহার করি এখন, কিন্তু আগেকার দিনে উজবুক শব্দ দ্বারা উজবেক বলে এক জাতি, সেই জাতির লোকেদেরকে বলা হতো উজবুক। কিন্তু বর্তমানে দেখো অর্থটা পুরোপুরি পাল্টে গেছে এবং আমরা উজবুক বলতে কোনো উজবেক বলে কোনো জাতির লোককে তো বুঝি না, আমরা উজবুক সে তাদের ক্ষেত্রে ব্যবহার করি, ধরো কাউকে কোনো বিষয় বোঝাচ্ছ, সে বুঝছে না, তখন বলি তুই উজবুকের মতো কথা বলিস না তো, অর্থাৎ বোকা বা মূর্খের মতো কথা বলিস না তো। তাহলে উজবুক শব্দের আদি অর্থ ছিল উজবেক জাতির লোক, সেটা বদলে গিয়ে হয়ে গেল উজবুক শব্দের অর্থ বোকা বা মূর্খ বা জ্ঞানহীন। তাহলে উজবুক শব্দের যে আদি অর্থ ছিল এবং পরিবর্তিত হয়ে যেটা হলো, সেটা হলো শব্দার্থের সংকোচ, না তা নয়, প্রসার সেটাও নয়, গ শব্দার্থের রূপান্তর। এখানে ঘটেছে শব্দার্থের রূপান্তর, অর্থাৎ শব্দের অর্থ একরকম ছিল, পরবর্তীকালে শব্দের অর্থটা পুরোটাই পাল্টে গিয়েছে, তাই এখানে শব্দার্থের যে পরিবর্তন ঘটেছে সেটা হলো শব্দার্থের রূপান্তর। লাস্ট প্রশ্ন, ইতর শব্দের মূল অর্থ অন্য কিন্তু প্রচলিত অর্থ নিচ, এটি শব্দার্থের ক প্রসার, খ উৎকর্ষ, গ অপকর্ষ, নাকি ঘ সবকটি। ইতর আমরা বলি না মনুষ্যতর, মনুষ্যতর মানে মনুষ্যযুক্ত ইতর, তো ইতর অর্থ হচ্ছে ভিন্ন বা অন্য। তাহলে ইতর শব্দের যে মূল অর্থ সেটা হচ্ছে ভিন্ন বা অন্য, কিন্তু প্রচলিত একটি অর্থ বলি, আমরা প্রচলিত অর্থ করে নিয়েছি ইতরের, এই কি ইতরের মতো কথাবার্তা মানে নিচ, নিচ প্রকৃতির কথাবার্তা, হীন প্রকৃতির কথাবার্তা, তাই তো? তাহলে ইতর শব্দের এখন যে আমরা ইতর শব্দটিকে আমরা ভিন্ন অর্থে যেটি ব্যবহার করি, মানে প্রচলিত যেটি অর্থ এখন হয়ে গিয়েছে সেটি হলো নিচ, কিন্তু ইতর শব্দের যে মূল অর্থ সেটি হচ্ছে অন্য বা ভিন্ন। তাহলে এখানে যেটা ঘটেছে সেটা কিন্তু শব্দার্থের অপকর্ষ, অপকর্ষ মানে অনুন্নত হয়ে গেছে, শব্দের অর্থটা যা ছিল তার থেকে অনুন্নত হয়ে গেছে, তাই এটাকে বলা হয় শব্দার্থের অপকর্ষ। এই গেল শব্দার্থ তত্ত্ব সম্পর্কিত সম্ভাব্য কিছু এমসিকিউ নিয়ে আলোচনা। তোমরা যদি আরো এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে আরো নিখুঁত করে তুলতে চাও এবং 40-এ 40 নেওয়ার টার্গেট ফুলফিল করতে চাও, তাহলে ডেসক্রিপশন থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। এলিট অ্যাপটি থেকে তোমরা শব্দার্থের যাবতীয় শব্দার্থ তত্ত্ব সম্পর্কিত যাবতীয় আলোচনা, নোটস এবং আরো প্র্যাকটিস করার জন্য অনেক অনেক এমসিকিউ পেয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী আরেকটি ক্লাসে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।